जय हिंद बंधुरा वेलकम टू आवर चैनल जीएस मास्टर क्लास। और आज के আমরা নিয়ে আসছি যে আপার প্রাইমারি টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে আপার প্রাইমারি টেট 6 to 8 আছে এটার এই পরীক্ষার বিভিন্ন খুঁটিনাটি তথ্য যেরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, হ্যাঁ তাছাড়াও যে রয়েছে আমাদের সিলেবাস, ঠিক আছে, সিলেবাস এক্সাম প্যাটার্ন বা পরীক্ষার প্যাটার্ন, মার্কস ডিস্ট্রিবিউশন, এছাড়াও যে বিভিন্ন সিলেবাস যেটা আছে সিলেবাসে কী পড়তে হবে বা কোথায় কত নম্বর আছে, তার মার্কস ডিস্ট্রিবিউশন কত, ওয়েটেজ কত, এই যে বিভিন্ন যে খুঁটিনাটি তথ্য এই আপার প্রাইমারি টেট সেই আপার প্রাইমারি টেটের খুঁটিনাটি তথ্য সম্পর্কে আমরা নিয়ে এসেছি এবং বিভিন্ন সুন্দরভাবে সাজানো এবং বোঝানো আছে। তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখবো, তাতে বুঝতে সুবিধা হবে যে আপার প্রাইমারি যে টেট আছে সবথেকে প্রথম এক্সামের প্রথমে আমাদের সেই এক্সাম সম্পর্কে ভালো করে জানতে হয়। তাহলে সেই এক্সাম সম্পর্কে ভালো করে জানার জন্য এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে, আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো চলো আমরা শুরু করি যে আপার প্রাইমারি টেট যেটা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেবাস, কত নম্বরের পরীক্ষা হবে, কী হবে না হবে, সব একদম ইন ডিটেলস আলোচনা করা হবে, ঠিক আছে। তো প্রথমে আসছে আমরা এই যে যোগ্যতা, তাহলে প্রথমে যেটা আমরা দেখছি যে যোগ্যতা বা এলিজিবিলিটি যেটা আছে সেটা সম্পর্কে যদি আমরা দেখি, তাহলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন, ঠিক আছে। তাহলে গ্র্যাজুয়েশন প্লাস বিএড, তাহলে এই যে গ্র্যাজুয়েশন আছে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন প্লাস বিএড যদি থাকে তো সেক্ষেত্রে আমাদের 50% মার্কস লাগবে, ঠিক আছে। এই যে 50% মার্কস যেটা আছে সেটা অবশ্যই লাগবে, কিন্তু যদি গ্র্যাজুয়েশনের সাথে যদি ডিএলএড থাকে তাহলে এই 50% মার্কসের কোনো প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে যে গ্র্যাজুয়েশনের সাথে যদি বিএড থাকে তো সেক্ষেত্রে 50% মার্কসের প্রয়োজন আছে, কিন্তু যদি গ্র্যাজুয়েশনের সাথে যদি ডিএলএড থাকে তো সেক্ষেত্রে এই যে 50% যেটা আছে এই 50% মার্কসের কোনো প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তো এখানে অবশ্যই বলে দেওয়া আছে যে ন্যূনতম 50%, ঠিক আছে, বা 50% যেটা আছে নম্বর সহ স্নাতক ও বিএড থাকলে চলবে। সংরক্ষিত প্রার্থী অর্থাৎ যাদের রিজার্ভ ক্যান্ডিডেট আছে তাদের জন্য 5% ছাড় রয়েছে, ঠিক আছে, অর্থাৎ 45%, ঠিক আছে, 45%। অথবা যেটা বলছে শুধুমাত্র স্নাতক পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড যদি থাকে তাহলে চলবে, এক্ষেত্রে ন্যূনতম 50% অর্থাৎ 50% যে নম্বর আছে সেটার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা যোগ্যতা দেখতে পেলাম, গ্র্যাজুয়েশন থাকতে হবে, তার সাথে আমাদের কি থাকতে হবে, গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় থাকতে হবে এবং তার সাথে বিএড যদি থাকে তাহলে সেক্ষেত্রে জাস্ট 50% নম্বর লাগবে, ঠিক আছে। আর যদি গ্র্যাজুয়েশন যদি থাকে কিন্তু তার সাথে যদি ডিএলএড থাকে তাহলে এই যে 50% নম্বরের একটা যেটা কন্ডিশন বা ক্রাইটেরিয়া দেওয়া আছে সেটা না থাকলেও চলবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যোগ্যতা। এরপরে আসছে আমরা এই যে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষার যে নম্বর বিভাজন, ঠিক আছে। তাহলে এই যে বিষয়ভিত্তিক যে লিখিত পরীক্ষা আছে এই লিখিত পরীক্ষা যেটা আছে আমাদের 150 নম্বরের, ঠিক আছে, যে টোটাল যে 150 নম্বর আছে এই 150 নম্বরের যে নম্বর বিভাজনটা কীরকম হবে, কত সময় দেওয়া হবে এবং কী কীভাবে হবে সেটা বলা আছে, ঠিক আছে। তাহলে 150 নম্বরের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান যেটাকে আমরা চাইল্ড পেডাগজি বলছি, এই শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান এটাতে থাকবে কতগুলো প্রশ্ন থাকবে, 30টা প্রশ্ন থাকবে, ঠিক আছে। টোটাল 30টা প্রশ্ন, নাম্বার দেওয়া আছে 30, তার মানে প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে দেওয়া আছে, ঠিক আছে। তার প্রতিটি প্রশ্ন জন্য 1 নম্বর দেওয়া হবে, ঠিক আছে। তবে এক্ষেত্রে একটা যে নেগেটিভ নেই, ঠিক আছে, নো নেগেটিভ মার্কিং, নো নেগেটিভ মার্কিং, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে প্রতিটি প্রশ্নের মান দেওয়া আছে 1। তারপরে যেটা আছে প্রথম ভাষা, তাহলে এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা সবারই আমাদের প্রথম ভাষা হিসেবে বাংলা থাকে, এবার অন্য ভাষা থাকতেই পারে কিন্তু আমরা যেহেতু বাংলা সেই জন্য প্রথম ভাষা হিসেবে দেওয়া আছে বাংলা, সেক্ষেত্রে থাকবে 30 কোয়েশ্চেন 30 মার্কস, অর্থাৎ 30টি প্রশ্নের জন্য 30 মার্কস, ঠিক আছে। দ্বিতীয় ভাষা হিসাবে আমরা ইংরেজি দেখছি যেটা 30টা মার্কস, 30টা প্রশ্ন, কত মার্কস 30, ঠিক আছে। তারপরে গণিত ও বিজ্ঞান, তাহলে এক্ষেত্রে একটু বোঝার আছে যে গণিত ও বিজ্ঞান, তাহলে গণিত ও বিজ্ঞান মানে যারা সায়েন্স স্ট্রিমের আছে তাদের জন্য গণিত ও বিজ্ঞান, যারা আর্টস স্ট্রিম অর্থাৎ কলা বিভাগ যারা তারা সমাজ বিজ্ঞান বা যাকে ইংরেজিতে সোশ্যাল স্টাডিজ বলছে, ঠিক আছে। তাহলে দুটোর মধ্যে যদি সায়েন্স সিস্টেম থাকে তো তারা গণিত ও বিজ্ঞান দেবে, তাহলে এই গণিত ও বিজ্ঞান থেকেই কত প্রশ্ন আসবে, 60টা প্রশ্ন আসবে 60 মার্কসে, ঠিক আছে। কিন্তু যদি সেটা আর্টস স্ট্রিমের স্টুডেন্ট হয় তাহলে সে সমাজ বিজ্ঞান বা সোশ্যাল স্টাডিজ নিয়ে পড়বে বা সোশ্যাল স্টাডিজের পরীক্ষা দেবে, সেক্ষেত্রেও থাকবে 60 মার্কস, 60টি কোশ্চেন 60 মার্কস, ঠিক আছে। তাহলে টোটাল আমাদের হয়ে যাচ্ছে 150, এদিকে 90 আর এদিকে 60 হয়ে যাচ্ছে আমাদের 150। তাহলে 150 নম্বরের জন্য আর প্রত্যেকটা সময় দেওয়া আছে 150 মিনিট, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে সময় দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সবারই জন্য এই যে শিশু বিকাশ 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর এই 3টা পার্ট যেটা আছে সেটা সবারই জন্য সেম, শিশু সে সায়েন্সের হোক বা আর্টসের হোক কোনো পার্থক্য থাকবে না, সবারই জন্য সেম থাকবে। শুধু যদি সায়েন্সের হয় তাহলে তাকে দিতে হবে গণিত ও বিজ্ঞান, আর যদি আর্টসের হয় বা কলা বিভাগ যদি হয় তাহলে এটা হয়ে যাবে কি সমাজ বিজ্ঞান বা সোশ্যাল স্টাডিজ। তাহলে আমরা দেখতে পেলাম একটু নম্বর বিভাজনটা, শিশু বিজ্ঞান
শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান যেটাকে আমরা বলছি চাইল্ড পেডাগজি, সেখান থাকবে 30টা প্রশ্ন, নাম্বার থাকবে 30। তারপরে যেটা আসছে যে প্রথম ভাষা বাংলা, সেক্ষেত্রেও থাকবে 30টা প্রশ্ন, মার্কস থাকবে 30। তারপরে দেখতে পাচ্ছি দ্বিতীয় ভাষা ইংরেজি, সেক্ষেত্রেও থাকবে 30টা প্রশ্ন, ঠিক আছে, মার্কসও থাকবে 30। আর যদি গণিত ও বিজ্ঞান অর্থাৎ সায়েন্স স্ট্রিমের হয়, বিজ্ঞান বিভাগের হয়, তাহলে সেক্ষেত্রেও 60টা প্রশ্ন থাকবে এবং 60 মার্কস, ঠিক আছে। কিন্তু কোশ্চেন আসবে সেখানে গণিত ও বিজ্ঞান থেকে। আর সমাজ বিজ্ঞান যদি হয় তাহলে সেক্ষেত্রেও 60টা প্রশ্ন সেখান থেকেও আসবে, সোশ্যাল স্টাডিজ থেকে প্রশ্ন আসবে 60টা প্রশ্ন 60 মার্কসে, ঠিক আছে। তাহলে টোটাল সময় থাকলো 150। তাহলে আমরা দেখতে পেলাম যে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষার নম্বর বিভাজন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর আসছে আমরা নেক্সট পার্টে যে এই যে বিষয়ভিত্তিক সিলেবাস আমরা যে দেখলাম যে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, এই যে পার্টটা দেখলাম, যেটা আমাদের দেখতে পাচ্ছি কি যে চাইল্ড পেডাগজির পার্ট। তাহলে এই চাইল্ড পেডাগজি যেটা আছে, তাহলে এই চাইল্ড পেডাগজিতে কী কী থাকছে, ঠিক আছে, কোন কোন পার্টে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চাইল্ড পেডাগজির প্রত্যেকটা টপিক আমরা দিইনি, কিন্তু যেটা আমাদের 3টা পার্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে শিশুর বিকাশ, ঠিক আছে। তাহলে এই শিশুর বিকাশ থেকে কতগুলো প্রশ্ন থাকছে, এই শিশুর বিকাশ থেকে যেটা থাকছে সেটা হচ্ছে 15টি প্রশ্ন থাকছে। তাহলে এটা ভালো করে দেখতে হবে, শিশুর বিকাশ থেকে কতগুলো থাকছে, 15টা প্রশ্ন থাকছে। আর ব্যাপক শিক্ষা ধারণা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ, তাহলে এই জায়গাটা থেকে থাকতে 5টা প্রশ্ন, ঠিক আছে। এবং শিক্ষণ ও শিক্ষণ বিজ্ঞান যেটা আছে, এখান থেকে থাকছে 10টি প্রশ্ন। তাহলে টোটাল কত হচ্ছে 15, 5, 20 আর 10, 30। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান যেটা চাইল্ড পেডাগজি, এক্ষেত্রে 30 মার্কস আমরা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। তাহলে এটারও পার্ট আছে, যখন শিশু বিকাশ ডেভেলপমেন্টের যে জায়গাটা সেখান থেকে আসছে 15 প্রশ্ন। তারপরে শিক্ষার ব্যাপক শিক্ষা ধারণা, ঠিক আছে। আর এই যে বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ, এখান থেকে আসছে 5 নম্বর অর্থাৎ 5টি প্রশ্ন। আর আসছে শিক্ষণ ও শিক্ষণ বিজ্ঞান, এক্ষেত্রে আসছে 10টি প্রশ্ন, তাহলে মার্কসও থাকবে 10। তাহলে টোটাল হচ্ছে 30, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম চাইল্ড পেডাগজি যেটা পার্টটা আছে, এক্ষেত্রে এইভাবে 30 নম্বর আসছে, ঠিক আছে। সম্ভাব্য এরকমই 30 নম্বর আসবে। এরপরে আসছে প্রথম ভাষা। তাহলে এই যে প্রথম ভাষা যেটা আছে, হ্যাঁ, এই যে প্রথম ভাষা, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ভাষাগত বোধ পরীক্ষণ, ঠিক আছে। তাহলে এই ভাষাগত বোধ পরীক্ষণ থেকে আসছে 15 নম্বর, ঠিক আছে, ভাষাগত বোধ পরীক্ষণ থেকে আসছে। আর বিজ্ঞানে ভাষার বিকাশ অর্থাৎ যে পেডাগজি পার্টটা আছে, সেক্ষেত্রেও থাকবে এখানে 15 নম্বর, ঠিক আছে। তাহলে এইভাবে প্রথম ভাষা থেকে আমরা দেখতে পাচ্ছি 30, ঠিক আছে। এরপরে আসছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা যেটা ইংরেজি, সেম ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, এটা থেকে আসছে 15, এটার মধ্যে থাকবে। আর এটা যেটা পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এটাও থাকছে 15 কোয়েশ্চেন, তার মানে এখান থেকে আসছে 15, তাহলে এটাও হয়ে যাচ্ছে 30, ঠিক আছে। তো ভাষার ক্ষেত্রে অলমোস্ট সেম, তবে এই ভাষার যেটা আছে প্রত্যেকটি পার্টের তাদের পেডাগজির জন্য দেওয়া আছে কোশ্চেন, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা করে পেডাগজি থাকবে, ওটার মধ্যে অ্যাড করা থাকবে, কিন্তু থাকবে। এরপরে আসছে গণিত বিজ্ঞান। তাহলে গণিত বিজ্ঞান কাদের জন্য, যারা বিজ্ঞান বিভাগের ছাত্র, অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগ নিয়ে গ্র্যাজুয়েশন করেছে তাদের জন্য গণিত বিজ্ঞান থাকবে, ঠিক আছে। তাহলে গণিত থেকে থাকবে 30টি প্রশ্ন, ঠিক আছে। এবারে এই যে গণিত যেটা আছে, গণিত থেকে থাকবে 30টি প্রশ্ন, আর বিজ্ঞান থেকে থাকবে 30টি প্রশ্ন, কারণ এটা টোটাল হচ্ছে কত 60। তাহলে এই 60-এর মধ্যে গণিত থেকে থাকছে 30 আর সায়েন্স থেকে থাকছে 30। এরপরে গণিতের যে 30 নম্বর আছে, এই গণিতের 30-এর মধ্যে আবার দেখতে পাচ্ছি আমরা কি যে বিষয়বস্তু যেটা আছে না, তাহলে এই বিষয়বস্তু থেকে আবার দেখতে পাচ্ছি 20টি প্রশ্ন, অর্থাৎ গণিতের যে বিষয়বস্তু ফান্ডামেন্টাল যেটা আছে সেটা থেকে থাকছে 20টি প্রশ্ন। আর গণিত শিক্ষণ বিদ্যা, যেটাকে এই যে গণিতের উপরে যে প্যাডাগজি হচ্ছে সেটা থেকে থাকছে 10টি প্রশ্ন, অর্থাৎ 10 মার্কস, ঠিক আছে। তাহলে গণিতের যে মেন ফান্ডামেন্টাল বা গণিতের যে মূল বিষয়বস্তু যেগুলো আছে সেখান থেকে থাকছে 20টি প্রশ্ন, অর্থাৎ গণিত রিলেটেড। আর গণিতের প্যাডাগজির ওপরে, অর্থাৎ গণিত যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের প্যাডাগজির ওপরে থাকছে 10টি প্রশ্ন। তাহলে টোটাল হচ্ছে কত 30। আর সেম যেটা আছে বিজ্ঞান, তো বিজ্ঞানের বিষয়বস্তু অর্থাৎ ফান্ডামেন্টাল অফ সায়েন্স যেটা থাকছে, মানে যে বিষয়বস্তুগুলো দেওয়া আছে সেখান থেকে আসছে 20টি প্রশ্ন। আর বিজ্ঞান প্যাডাগজি যেটা আছে সেখান থেকে থাকছে 10টি প্রশ্ন। তাহলে এখান থেকেও টোটাল হচ্ছে 30। তাহলে এই যে 30 আর 30 প্লাস মিলে পরে হচ্ছে কত 60, অর্থাৎ 60। তাহলে বোঝাতে পারলাম যে গণিত ও বিজ্ঞান এখান থেকে থাকবে 60 নাম্বার, তার মধ্যে থাকবে গণিত থেকে 30 আর বিজ্ঞান থেকে থাকবে 30। আবার গণিতের আবার 30-এর মধ্যে থাকবে বিজ্ঞানের বিষয়বস্তু থাকবে 20 এবং গণিত প্যাডাগজি থাকবে 10। তাহলে হয়ে গেল 30। এবার বিজ্ঞানেরও সেম 30টি প্রশ্ন, বিষয়বস্তু 20, বিজ্ঞান প্যাডাগজি 10। তাহলে টোটাল হচ্ছে কত 30। তাহলে 30 আর 30 হয়ে যাচ্ছে 60। তাহলে আমরা দেখতে পেলাম যে গণিত ও বিজ্ঞান এখান থেকে 60 নম্বর আসছে। কিভাবে আসছে, এভাবে দেওয়া হলো। এরপরে আসছে সমাজ বিজ্ঞান, অর্থাৎ যারা কলা বিভাগের ছাত্র, ঠিক আছে, কলা বিভাগের জন্য, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখে নেব। সমাজবিদ্যা,
সেম 60টি প্রশ্ন। তাহলে এই যে সমাজবিদ্যা আছে, এই সমাজবিদ্যার বিষয়বস্তু থাকবে 40, আর 20 নম্বর যেটা থাকছে সেটা হচ্ছে সমাজবিদ্যা পেডাগজি। তাহলে এই যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুর মধ্যে আবার কী কী থাকবে? ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, সামাজিক ও রাজনৈতিক জীবন, ঠিক আছে, এটা থাকবে। এটা মেনলি পলিটিক্যাল যে সায়েন্স আছে সেটার ওপরে দেওয়া আছে। তাহলে ইতিহাস, ভূগোল, সামাজিক ও রাজনৈতিক জীবন, এই তিনটাকে মিলিয়ে যে বিষয়বস্তু আছে সেখান থেকে আসবে 40 মার্কস, অর্থাৎ 40টি প্রশ্ন থাকবে। আর সমাজবিদ্যা পেডাগজি অর্থাৎ ইতিহাস, ভূগোল, সামাজিক ও রাজনৈতিক জীবন যেটা আছে, যেটাকে আমরা পলিটি বলছি, এখান থেকে যেটা যে সাবজেক্টিভ পেডাগজি হয় সেটা থাকবে 20 মার্কসের, অর্থাৎ 20টি প্রশ্ন নিয়ে এই দুটোকে মিলিয়ে পড়া হচ্ছে কত? 60। তাহলে এইভাবে যেটা আছে সমাজবিদ্যা বা সোশ্যাল স্টাডিজ যেটা আছে, সমাজবিদ্যা বা সোশ্যাল স্টাডিজ, তাহলে এই সমাজবিদ্যা বা সোশ্যাল স্টাডিজ থেকে আসছে 60টি প্রশ্ন। তার মধ্যে বিষয়বস্তু থাকছে 40, যার মধ্যে ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, সামাজিক ও রাজনৈতিক জীবন থাকবে অর্থাৎ পলিটিক্যাল, আর তাছাড়া থাকবে সমাজবিদ্যা পেডাগজি অর্থাৎ সোশ্যাল স্টাডিজের মধ্যে যে পেডাগজি আছে সেটা থাকবে 20। তাহলে 40 20 হচ্ছে কত? 60। ঠিক আছে, তাহলে আমরা বিষয়ভিত্তিক যে সিলেবাস আছে এই সিলেবাসটা দেখলাম যে কোথা থেকে কি কতটা প্রশ্ন আসবে না আসবে। ঠিক আছে, এরপরে আসছে আমরা যে সিলেকশন। ঠিক আছে, তাহলে এই যে সিলেকশন যেটা আছে, এই সিলেকশানে কীরকম থাকবে, কোথায় কত নম্বর থাকবে না থাকবে সেগুলো দেওয়া আছে। ঠিক আছে, যেরকম আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একাডেমিক স্কোর। ঠিক আছে, তাহলে একাডেমিক স্কোর ইম্পর্টেন্ট থাকবে এখানে। তারপরে থাকবে টেট ওয়েটেজ থাকবে, তারপরে থাকবে মার্কস ইন রিটেন এক্সাম, তারপরে থাকবে ওরাল ইন্টারভিউ, তারপরে থাকবে লেকচার ডেমনস্ট্রেশন, তারপরে থাকবে টিচিং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তাহলে এই সমস্ত পার্টগুলো থাকবে। তাহলে এই প্রত্যেকটা পার্টের মানে একাডেমিক স্কোর বলতে কি, টেট ওয়েটেজ কি, মার্কস ইন রিটেন এক্সাম কি, সেগুলো অবশ্যই এই পরবর্তী স্লাইডে দেওয়া আছে, সেগুলো দেখলেই আমরা বুঝতে পারবো। ঠিক আছে, প্রথমে আমরা দেখব একাডেমিক স্কোর। তাহলে একাডেমিক স্কোর কীভাবে নেওয়া আছে সেটা আমরা দেখব। একাডেমিক স্কোর থাকবে টোটাল 10 মার্কসের। ঠিক আছে, তাহলে এটা কীভাবে দেওয়া হবে না, এটা গ্র্যাজুয়েশনের মার্কসের ওপরে দেওয়া হবে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে একাডেমিক স্কোর কত? 10। কিসের ওপরে বেস করে দেওয়া হবে? গ্র্যাজুয়েশনের মার্কসের ওপর বেস করে দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ যদি 60% অ্যান্ড অ্যাবাভ থাকে, অর্থাৎ 60%-এর যদি উপরে থাকে তাহলে আমরা কত পাবো? 10 মার্কস। এটা আমাদের মনে রাখতে হবে। যদি 60%-এর উপরে থাকে, কোথায়? গ্র্যাজুয়েশনে কিন্তু। তাহলে গ্র্যাজুয়েশনে যদি 60%-এর উপরে থাকে, তাহলে একাডেমিক স্কোর যদি 60%-এর উপরে থাকে তাহলে আমরা পাচ্ছি 10 মার্কস। আর যদি বিলো 60 to 50 অর্থাৎ 50 থেকে 60-র মধ্যে যদি থাকে তাহলে আমরা পাচ্ছি কত? 8 মার্কস, অর্থাৎ 8 মার্কস। ঠিক আছে, আর যদি বিলো 50 থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 6 মার্কস। ঠিক আছে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। একাডেমিক স্কোর অর্থাৎ গ্র্যাজুয়েশনে যদি 60%-এর অ্যাবাভ থাকে অথবা বা 60% থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কত? 10 মার্কস। আর 50 to 60 থাকলে 8 মার্কস, আর 50%-এর নিচে থাকলে আমরা পাচ্ছি 6 মার্কস। তাহলে একাডেমিক স্কোর বুঝতে পারলাম যে 10 মার্কস থাকবে, তার মধ্যে এইভাবে নাম্বার ডিভিশন দেওয়া হবে। ঠিক আছে, তারপরে আসছে টেট ওয়েটেজ। তাহলে টেট ওয়েটেজে যদি থাকে এটাতে দেওয়া আছে কত? 40 মার্কস। তাহলে 40 মার্কসটা কীভাবে? ওয়েটেজ বলতে, এই যে ওয়েটেজ বলতে অর্থাৎ যে আমাদের যে এক্সামটা হবে, যে চাইল্ড ডেভেলপমেন্ট বা চাইল্ড প্যাডাগজি যেটা আছে ওখান থেকে 30, তারপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 30, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 30, তারপরে যে সাবজেক্টিভ যেটা 60, অর্থাৎ টোটাল যে 150 মার্কসের যে এক্সাম হবে, তবে 150-এর মধ্যে যদি কেউ 150 পায় তাহলে সেক্ষেত্রে সে পেয়ে যাবে কত মার্কস? 40 মার্কস। তাহলে ওয়েটেজ বলতে যে এই যে এক্সামটা যেটা হবে, এই 150 মার্কসের এক্সামে যে যত বেশি নাম্বার পাবে তার টেট ওয়েটেজ তত বেশি থাকবে। তো সেটার হিসাবে একটা ক্যালকুলেশন করে তাকে নাম্বার দেওয়া হবে। তো কেউ যদি 150-এর মধ্যে 150 পায় তাহলে কত মার্কস পাবে? 40 মার্কস পাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যেটা আছে যে এই এক্সামটা, এই যে 150 নম্বরের যেটা এক্সাম হবে, এই আপার প্রাইমারি টেট যেটা এক্সাম হবে, এই এক্সামটাকে আমাদের ভালো করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই এক্সামটা যাতে ভালো করে হয় সেই জন্য আমরা এই চ্যানেলটার মধ্যেই এই যে টেট যেটা আছে, আপার প্রাইমারি টেটের বিভিন্ন সিলেবাসের যে একদম সাবজেক্টিভ ক্লাস আছে প্রত্যেকটা একদম ইম্পর্টেন্ট, এরকম করে সাজানো আমরা আপলোড করবো। তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেশনের জন্য, এবং অবশ্যই তোমাদের যে জার্নি আছে সেই জার্নিটা খুব সুন্দর হবে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তাহলে এই টেট ওয়েটেজ বুঝতে পারলাম 40 নম্বর। এরপরে আসছে রিটেন এক্সাম। তাহলে এই যে রিটেন এক্সাম যেটা আছে, সম্ভাব্য যেটা বলা হচ্ছে যে 25 মার্কস থাকবে, এটা সাবজেক্টের ওপরেই হবে, যে যার যেটা সাবজেক্ট সেই সাবজেক্টের ওপরে হবে। যদি আর্টস হয় তাহলে আর্টসের ওপরে, সায়েন্স হলে সায়েন্সের ওপরে, নিজের সাবজেক্টের ওপর বেস করে হবে, এটা সম্ভাব্য বলা হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে ওরাল ইন্টারভিউ। তাহলে ওরাল ইন্টারভিউতে থাকছে 15 মার্কস। ঠিক আছে, তাহলে ওরাল ইন্টারভিউতে থাকছে 15 মার্কস। আর লেকচার ডেমনস্ট্রেশন, তাহলে এই যে লেকচার ডেমনস্ট্রেশন যেটা হবে, তাহলে যেটা ডেমো ক্লাস বলছে, এটাতে থাকবে 5 মার্কস। ঠিক আছে, আর টিচিং এক্সপিরিয়েন্স, তাহলে এই টিচিং এক্সপিরিয়েন্সে থাকছে কত? 5 মার্কস। তাহলে এই হলো মেনলি নাম্বার ডিভিশন। একাডেমিক স্কোর আমরা দেখলাম 10 মার্কস। ঠিক আছে, টেট ওয়েটেজ দেখা আছে 40 মার্কস। তাহলে এই যে 40 মার্কস যেটা আছে, যে বিশেষ করে এই 150 মার্কসটা দিতে পারবে ভালো করে,
ঠিক আছে, তার এই যে টেট ওয়েটেজ থাকবে সেই টেট ওয়েটেজটাও ভালো থাকবে। ঠিক আছে, আর রিটেন এক্সাম এটা তো নিজের সাবজেক্টের ওপরে হবে 25 মার্কস। ওরাল ইন্টারভিউ, ঠিক আছে, ওরাল ইন্টারভিউ যেটা দেওয়া আছে সেটা কত 15 মার্কস। আর লেকচার ডেমনস্ট্রেশন যেটাকে ডেমো ক্লাস বলছে সেটা থাকবে 5 মার্কস। আর টিচিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এটাও থাকবে 5 মার্কস। তো এই ছিল আজকের মূল বিষয়বস্তু। সো থ্যাংক ইউ। আর এছাড়াও যে এই যে আপার প্রাইমারি টেট আছে, আপার প্রাইমারি টেটের বিভিন্ন সাবজেক্টিভ যে ক্লাস আছে, সাবজেক্টিভ ক্লাস এই চ্যানেলের মধ্যে আপলোড করা হবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর পরবর্তীতে আরও ভিডিও আপলোড করা হবে যে সাবজেক্টিভ যেটা আছে, যেরকম সমাজবিদ্যা বা সোশ্যাল স্টাডিজ বা প্রথম ভাষা, এটাদের মধ্যে কী কী বই পড়তে হবে, কোন কোন বইগুলোর ওপর একটু বেশি ফোকাস দিলে, কোন কোন চ্যাপ্টারের ওপর একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, তাহলে সেই ভিডিও অবশ্যই আপলোড করা হবে। এবং সেগুলো সবথেকে যেটা এক্সাম পার্সপেক্টিভ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আমাদের ভালো করে বুঝতে হবে যে কী পড়তে হবে। ঠিক আছে, অনেক বেশি পড়ে নিলাম সেক্ষেত্রে কাজ দেবে না, অল্প পড়তে হবে কিন্তু ঠিকঠাক পড়তে হবে। তাহলে এই যে গাইড যেটা আছে, এই গাইডের জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী আপডেটের জন্য। তো থ্যাংক ইউ, জয় হিন্দ, এখানেই শেষ করলাম।